লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের শুধুমাত্র একটা প্রকল্প নয়, নির্বাচনী বৈতরণী পেরোনোর জন্য তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় হাতিয়ারও বটে। এই লক্ষ্মীর ভান্ডারের কথা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় বারে বারে ফিরে এসেছে। অনেকে বলে থাকেন যে নরেন্দ্র মোদী কি গ্যারেন্টি বা মোদীর গ্যারেন্টির মোকাবিলা করার জন্য সবথেকে বড় ঢাল যদি কিছু থেকে থাকে তৃণমূল কংগ্রেসের, তার নাম লক্ষ্মীর ভান্ডার। আজ অমিত শাহর কথাতেও এলো সেই লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ। এখন প্রশ্ন হচ্ছে, তাতে বিজেপির স্বস্তি বাড়ল কি? এই প্রশ্নটা কেন তুলছি কিছুক্ষণের মধ্যেই আপনারা বুঝতে পারবেন। পাশাপাশি আমাদের নজরে থাকবে সন্দেশখালীর ভাইরাল সিরিজের আবহে এবার পাল্টা অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে, এবং নজরে থাকবে জামিন পেলেন জীবন কৃষ্ণ সাহা। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডারে 100 টাকা বাড়াবে বিজেপি। আজকে দ্বিতীয় নির্বাচনী জনসভা থেকে এই কথা বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 3 থেকে 4 লক্ষের টোপ দেওয়া হয়েছে। তৃণমূলে না যাওয়াতেই গ্রেফতার করা হয়েছে বিজেপি কর্মীকে। অভিযোগ করছেন গীতার স্বামী গীতা বর। গতকাল তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তিনি যেহেতু তৃণমূলে যাননি, তৃণমূলের শর্ততে রাজি হননি, সেই কারণেই গ্রেফতার করা হয়েছে বলে মারাত্মক অভিযোগ করেছেন তার স্বামী। পুলিশ দুষ্কৃতি দিয়ে সন্দেশখালীতে জোর করে বয়ান লেখানো হচ্ছে, বয়ান দেওয়ানো হচ্ছে। ভাইরাল সিরিজের মধ্যে পাল্টা বিজেপি স্পষ্ট বলছে একেবারে যোগসাজশ করে ভয় দেখানোর জন্য এই বয়ান দেওয়ানো হচ্ছে। পেছনে পুলিশ রয়েছে, সঙ্গে রয়েছে দুষ্কৃতীরা। ধোপে টিকল না সিবিআই এর প্রভাবশালী যুক্তি। সুপ্রিম কোর্টে জামিন পেলেন জীবন কৃষ্ণ সাহা। গ্রেফতারির প্রায় 13 মাস পর সর্বোচ্চ আদালতে জামিনের আবেদন মঞ্জুর করল জীবন কৃষ্ণ সাহার। একেবারে স্পষ্ট যেটা সিবিআই তরফে বলা হয়েছিল যে যাতে নিজের এলাকায় নিজের বিধানসভায় প্রবেশ করতে না পারেন সেই নির্দেশ অন্তত সর্বোচ্চ আদালত দিক, কিন্তু সিবিআইয়ের সেই যুক্তিও খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার কথায় এসেছে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ। তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করে দেব। অমিত শাহ বলছেন যে বিজেপি কোনো প্রকল্প বন্ধ করবে না, বরঞ্চ ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 100 টাকা বাড়ানো হবে। কি বলেছেন অমিত শাহ আমতার জনসভা থেকে, দেখুন। ये ममता दीदी कहती है कि भाजपा वाले आएंगे तो लक्ष्मी भंडार योजना बंद कर देंगे। मैं आपको बताकर जाता हूं, भाजपा कोई भी योजना बंद करने वाली नहीं है। हम लक्ष्मी भंडार योजना में 100 रुपये ज्यादा बढ़ाकर दीदी लोगों को भेजने वाले हैं। 100 रुपये ज्यादा, ये झूठ बोलती है। আমি শঙ্কুদেব পান্ডার কাছে শুরুতেই আসবো। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, দর্শকদেরও স্মরণে থাকবে, তিনি আমরা দেখাবো কিছুক্ষণের মধ্যেও। তিনি বলেছিলেন যে বিজেপি ক্ষমতা এলে 2000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। এটা তখন বলেছিলেন যখন লক্ষ্মীর ভান্ডারে রাজ্য সরকারের তরফে 500 টাকা দেওয়া হতো। সেই 500 টাকা বেড়ে 1000 টাকা হয়েছে এবং 1000 টাকাটা বেড়ে 1200 টাকা হয়েছে। তারপরে শুভেন্দু অধিকারী বললেন সেটা 3000 টাকা করা হবে। আমি বলছি শঙ্কু, রাজ্য বিজেপির তরফে যে প্রতিশ্রুতির ফানুস তৈরি করা হচ্ছিল, তৃণমূল বলতে শুরু করেছে, সেই ফানুস তো চুপসে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা করবেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা বোঝাতে চেয়েছেন যে নেগেটিভ ক্যাম্পেইন তৃণমূল কংগ্রেস করছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে, সেটার উত্তর দেওয়ার জন্য তিনি বোঝাতে চেয়েছেন যে এটা বন্ধ করে দেওয়া হবে না, উল্টে টাকা বাড়ানো হবে। এবং যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের নেতা অমিত শাহজি বলেন যে 100 টাকা বাড়ানো হবে, তাহলে লাস্ট শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 3000 টাকা পর্যন্ত আমরা ক্ষমতা এলে দেবো। এবং পরে আমাদের প্রেসিডেন্টও সেটা অ্যাডমিট করেছিলেন 3100 টাকা না হলো। আমি বলছি সেখানে কোথায় রাজ্য নেতৃত্বের বা রাজ্য বিজেপির বক্তব্য? অমিত শাহ এই বক্তব্য প্রসঙ্গে নেই, কোথাও 2000-3000 প্রসঙ্গে। এটার মানে তো এটাই দাঁড়ায় যে রাজ্য এখন যা দেয় 100 টাকা বাড়ানো হবে। আপনারা এখানে সংখ্যাটা নিয়ে চিন্তিত হবেন না। উনি এখানে বোঝাতে চেয়েছেন যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে নেগেটিভ ক্যাম্পেইন হচ্ছে, তৃণমূল যে বলছে যে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হবে, মহিলারা টাকা পাবেন না, সেটা যে বাড়বে সেটাই উনি বোঝাতে চেয়েছেন। আমি শঙ্কু তোমার এই বক্তব্যের সঙ্গে, এই বক্তব্যের এই অংশের সঙ্গে 100% একমত। আমি একবারও দ্বিমত পোষণ করছি না। ঠিকই, যেটা তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রেকর্ডিং শুনিয়ে বলাচ্ছেন। না আমি বলছি 3000 টাকা কোথায় আর এখানে 100 টাকা বাড়ানো। আমি বলছি হোমওয়ার্ক ঠিক মতন করেছেন কিনা, এবার তো প্রশ্ন উঠবে। নো, উনি একদমই বলতে চাননি 3000 হোক 5000 হোক। উনি বলেছেন যে সংখ্যা আপনারা রেখেছেন আজকে কমানোর বদলে আমরা বাড়াবো, আমরা কমাবো না। উনি তো বলতে পারতেন যে ভাই ওই টাকাই রাখবো, আমরা বন্ধ করবো না, এটা তো বলেননি।
উনি এই নির্দিষ্ট কমিউনিকেশন দিতে চেয়েছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আমরা এটা কমাবো না, আমরা উল্টে বাড়াবো। না, আমি সে কথা একবারও বলছি না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো, কিন্তু মূল প্রশ্নটা আমার সেই একই জায়গায় রয়ে গেল। যখন বিরোধী দলনেতা এই কথা বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে এখন যেটা দেওয়া হয় সেখান থেকে কয়েক গুণ বাড়িয়ে 3000 টাকা করে দেওয়া হবে, সেইখানে যদি অমিত শাহ বলেন যে 100 টাকা বাড়ানো হবে, এই প্রসঙ্গ তো উঠবে, সেটা শঙ্কুদেব পণ্ডা নিজে ব্যাখ্যা দিতে পারেন। কিন্তু দর্শক বা যারা সেখানে উপস্থিত ছিলেন এই আমতার নির্বাচনী জনসভাতে, তারা সেটা বুঝেছেন কি বা সেটা বোঝাতে চেয়েছেন কি, এই বিতর্কটা কিন্তু রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনী জনসভা থেকে বলছেন যে বিজেপির কোনো একজন নেতা বলছেন যে 3 মাস পর রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, সাহস থাকলে হাত দিয়ে দেখান, এইভাবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ উল্লেখ করে, দেখুন। মা বোনেদের বলে রাখি, কদিন আগে বিজেপির কোনো একজন লিডার বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার 3 মাস পরে বন্ধ করে দেব। আমি তাদের বলে রাখি প্রকাশ্য সভায়, শোনো, সাহস থাকলে ওটা হাত দিয়ে দেখো, ওটা তোমার পয়সা নয়। লক্ষ্মীর ভান্ডার চলবে শুধু নয়, যতদিন জীবনে বেঁচে থাকবেন ততদিন পাবেন, 80 হোক 85 হোক 90 হোক, যতদিন বেঁচে থাকবেন। এত বড় সাহস। আমি এখানে সমীর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আমি একটা জায়গায় তো শঙ্কুদেব পণ্ডার সঙ্গে সম্পূর্ণ একমত যে হ্যাঁ, এইটা যেখানে প্রচার করা হচ্ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রেকর্ডিং শুনিয়ে পর্যন্ত বলছিলেন যে বিজেপি ক্ষমতা এলে একেবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। আজকে কিন্তু অমিত শাহ বলছেন বন্ধ হওয়ার কোনো সুযোগই নেই, প্রকল্প সব চলবে, শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, যাবতীয় প্রকল্প চলবে। অর্থাৎ কোথাও একটা বিজেপির অভিযোগ নেগেটিভ ক্যাম্পেইন তৃণমূল করার চেষ্টা করছে। বিজেপির নেতা প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে মিথ্যা ভাষণ, তার কারণ 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া, 2 কোটি করে বছরে চাকরি দেওয়া। আপনারা এই যে লক্ষ্মীর ভান্ডার ইস্যুটা এলো কেন? 2021 সালে 500 টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার শুরু হওয়ার তার যে ম্যাজিক ফিগার, ইসবার 200 পার যারা বলেছিল তারা মুখ থুবড়ে পড়েছে 77-এ। স্বাভাবিক লক্ষ্মীর ভান্ডার একটা ফ্যাক্টর, মা বোনেরা যে সুযোগ সুবিধা, শুধু লক্ষ্মীর ভান্ডার কেন, কন্যাশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে, কারণ তোমরা 100 দিনের কাজের টাকা আটকে রাখলেও এখানে 1000 টাকা দেবেন না, মানুষের কথা, হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারের নাম করে টাকা চুরি করছে মহিলাদের। অভিযোগটা হচ্ছে এইখানে, সমীরদা প্লিজ শুনুন না, আরে সমীরদা শুনুন না একটু। আমি বলছি বিজেপির বক্তব্য হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডারকে বারে বারে ঢাল করতে হচ্ছে এই কারণে, কারণ এই রাজ্য কার্যত দুর্নীতির আতুর ঘরে দাঁড়িয়েছে, দুর্নীতির মোকাবিলা করার জন্য লক্ষ্মীর ভান্ডারকে বারবার ফোকাসে আনতে হচ্ছে, ফ্রন্ট লাইনে নিয়ে আসতে হচ্ছে। না না না, তাই যদি হতো তাহলে 2021 সালে ওদেরকে এতবার ডেলি প্যাসেঞ্জারি করে আসতে হলো কেন? কারণ 2014 সালে সারদা, 2016 সালে নারদা, তারপরে শুধু তৃণমূলকে কুৎসা, দুর্নীতি, চোর, তারপরেও মানুষ কেন তৃণমূলকে আশীর্বাদ দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাকে 2021 আশীর্বাদ দেয়নি, অমিত শাহ বলছে যে 30 হয়ে গেছে, তাহলে 30 যদি হয়ে যায় বাবা, তাহলে এতবার প্রধানমন্ত্রী আপনি বাংলায় আসছেন, আসা যাবে না নাকি? কিসের জন্য আসছেন? এটা কি পাগলিকৃত কাশ্মীর নাকি? যখন নর্থবেঙ্গলে পাগলিকৃত কাশ্মীর, নর্থবেঙ্গলে যা কিছু দেখবেন সন্দেশখালীর মতো, তখন তো প্রাকৃতিক দুর্যোগে প্রধানমন্ত্রীকে বাঁচবে। আমি দুজনকে থামালাম, আমি দুজনকে থামালাম। আমি একেবারে এইখানে আলোচনা শুরুতে উত্থাপন করেছিলাম যে প্রথমে সুকান্ত মজুমদার 2000 টাকার কথা বলেছিলেন, শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 3000 টাকা করা হবে। আমি সেটা একবার দর্শকদের স্মরণ করিয়ে দেব যে কখনো রাজ্য সভাপতি বিজেপির তিনি 2000 টাকা করা হবে বিজেপি ক্ষমতা এলে, কখনো বিরোধী দলনেতা তিনি বলেছিলেন 3000 টাকা করা হবে। কি কি বলেছিলেন তারা, কোন সময় বলেছিলেন দেখুন। লক্ষ্মীর ভান্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি, হারিয়েছি তো আমি, আমার কাছে হেরেছে তো, আমি তো টেস্টেড, ট্রাস্টেডও বটে, তাই তো বিশ্বাস করেন তো, বিশ্বাস। আমি কথা দিয়ে যাচ্ছি, ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার, ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি? ট্যাক্সের টাকা। বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেবো, 3000 করে দেবো। আজকে যারা তৃণমূলের পতাকা লাগিয়ে রেখেছে রাস্তার দুপাশে,
বলে কি পাচ্ছিস রে ভাই, তোর জন্য তো মাত্র 500 টাকা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, 500 টাকায় সংসার চলে? আরে বিজেপি আসবে 2000 টাকা করে প্রতি মাসে দেবে, আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে গেলাম। কিন্তু আমি বলছি মহানন্দাদি, দেখুন এইটা হচ্ছে আগে যখন বিজেপির একাধিক রাজ্য স্তরে শীর্ষস্থানীয় নেতৃত্ব কখনো 2000 কখনো 3000 টাকা দেওয়া হবে বলছেন, কিন্তু সেইখানে যখন অমিত শাহ এসে বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে বন্ধ তো হবে না, 100 টাকা বাড়ানো হবে, কোথাও কি মনে হচ্ছে না যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে রাজ্য বিজেপি নেতৃত্বের যে ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা, তাকেই প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করালেন? দেখো, এবারে রাজ্যে এবং কেন্দ্রে মহিলা ভোটারদের গুরুত্ব অপরিসীম, কারণ 50% বেশি ভোটার হচ্ছে মহিলা। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে রাজ্যের অ্যাসেম্বলিতেও এবং পার্লামেন্টে 15%-এরও কম সিট মহিলারা রয়েছেন। অর্থাৎ যদি আমরা নারীর ক্ষমতায়নের কথাই বলি, সেখানে কিন্তু আসল চিত্রটা বেরিয়ে আসছে। অর্থাৎ অনুদানের রাজনীতির উপর ভরসা করতে হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, সেটা লাডলি বেহেনা হোক বা লক্ষ্মীর ভান্ডার হোক। এবং কোভিডের সময় ডিভিডেন্ডও দিচ্ছে এই সমস্ত প্রকল্প। ডিভিডেন্ড কিসে দিচ্ছে? মধ্যপ্রদেশে বিজেপি সাফল্য তো এই লাডলি বেহেনা বড় ফ্যাক্টর। যখন রাজনীতি শুধুমাত্র ভোট কেন্দ্রিক, সেখানে তুমি বলতে পারো ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু আখেরে যেটা হচ্ছে যে সত্যি কথাই যে এই টাকাগুলো কোথা থেকে দেওয়া হয়, এটা তো মানুষের, তোমার আমার করের টাকা। এটা কোনো যারা মন্ত্রী তারা তো দিচ্ছেন না, এই করের টাকা থেকে দেওয়া হচ্ছে। তাতে একটাই হচ্ছে যে মহিলাদের হাতে কিছু টাকা আসছে, যেটা আশা করা যায় যে তারা সংসারের জন্য খরচা করে, ছেলে মেয়ের পড়াশোনার জন্য খরচা করে, ঠিকঠাক খরচা করে সেই জন্য। কিন্তু আপনি বলছেন অনুদান নির্ভর রাজনীতিতে রাজনৈতিক সুবিধা হয়তো পাওয়া যায়, কিন্তু অর্থনীতির প্রসঙ্গে একেবারে সেটা অর্থনীতিকে ভঙ্গুর শুধু করে দেয় না, সেটা ইন লং রান তাতে কোনো লাভের লাভ কিছু হয় না। যে 2020-21-এ আমরা দেখতে পেয়েছি যে আমরা জানি যে পশ্চিমবঙ্গের ঋণের একটা খুব বড় অংশ কিন্তু ঋণগ্রস্ত রাজ্য, অর্থাৎ ঋণ করতে হয়। সেই ঋণের মাত্র 17% খরচা হচ্ছে শুধু পরিকাঠামো নির্মাণে, অর্থাৎ যেটা করলে রাজ্যের অনেক আরও বেশি পরিকাঠামোর উন্নয়ন হয়, রাজ্য শিল্পে এগিয়ে যেতে পারে, তার মাত্র 17% খরচা হচ্ছে পরিকাঠামো উন্নয়নে। অনেকটা টাকা চলে যাচ্ছে পুরনো ঋণ শোধ করতে। সেখানে যদি এই অনুদানের উপরে অনেক বেশি টাকা খরচা করা হয়, তাতে কিন্তু মহিলাদের ক্ষমতায়ন হয় না, আমার বক্তব্য সেখানে। এবং টু বি ভেরি স্পেসিফিক, পশ্চিমবঙ্গ নাবালিকা বিবাহে একদম প্রথম সারিতে উঠে এসছে, কন্যা পাচার বন্ধ করা যাচ্ছে না, এগুলোর পেছনে খরচা করা অনেক বেশি দরকার। একেবারে মহানন্দা কাঞ্জিলাল যেটা বলছেন, আপনি একদিকে আত্মনির্ভরতার কথা বলবেন, অন্যদিকে অনুদান নির্ভরতা বাড়াবেন, এই দুটো সমান্তরাল ভাবে কিভাবে চলতে পারে? 3 থেকে 4 লক্ষ টাকা দেওয়া হবে, তাকে তৃণমূলে আসতে হবে, যেহেতু তিনি রাজি হননি সেই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এই বিস্ফোরক অভিযোগ করেছেন গীতা বরের স্বামী, তিনি বলছেন তৃণমূলে আসার জন্য টাকার টোপ দেওয়া হয়, তিনি রাজি না হওয়াতেই গ্রেফতার করা হয়েছে তাকে। বিস্ফোরক অভিযোগ করছেন সুধাংশু বর, যিনি বিজেপি কর্মী গীতা বরের স্বামী। বিজেপি থেকে এলে 3 থেকে 4 লক্ষ টাকা দেওয়া হবে বলে অভিযোগ করেছেন তিনি। তৃণমূলের ভাইরাল সিরিজের মধ্যে এবার পাল্টা অভিযোগ বিজেপির। আমি শুরুতে আপনাদের দেখাতে চাইবো এই পর্বের শুরুতে যে সুধাংশু বর, গীতা বরের স্বামী, কি কারণে গীতাকে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। কি বলছেন দেখুন একবার। এখন যেতে বিজেপির নেতৃত্বে জানাচ্ছি, যেতে মানে ছাড়া পায়, যেতে মানে আমাদের বাড়ির লোক আসে। আমি বিজেপি দল করতাম, টিএমসি পার্টি এখন ওরা কিনতে চাচ্ছে, আমরা ওই মানে দিয়ে যায় না বলে তার জন্য এটাই করেছি। মানে টাকা দিয়ে এটা কিনতে যাচ্ছে যে তুমি আমার দলে কাজ করো। হ্যাঁ করেছে, ওই তো 4-5 দিন আগে করেছে। বলছিল যে আমাদের দলে আসো তোমরা, টাকা একটা দেবো। ওইটা তোমার হচ্ছে 3-4 লাখ টাকা বলছিল দেব, তোমরা আসো। এবার আমার স্ত্রী যায় না বলে তার জন্য এইটা মানে ওরা করেছিল, আমার স্ত্রীকে করছিল। হ্যাঁ বলছে তোমার হচ্ছে আমি মানে টিএমসির একজন মানে নেতা, তোমার হচ্ছে আমি তোমার এই নাম্বারটা অন্য জায়গা থেকে নিয়েছি, নিয়ে তোমার কাছে ফোন করলাম। সুমিতা, প্রায় প্রত্যেকটা নির্বাচনী জনসভায় যেখানে যেখানে সন্দেশখালী প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন, সেখানে তিনি এটাই তো বলছেন যে আত্মসম্মান টাকার চেয়ে অনেক বড়, টাকা দিয়ে আত্মসম্মানকে কেনার চেষ্টা করা হয়েছে। আমি বলছি সেখানে এই মারাত্মক অভিযোগ করছেন বিজেপি কর্মীর স্বামী যে তাকে টাকা দিয়ে কিনতে চেয়েছিল, 3 থেকে 4 লক্ষ টাকার প্রলোভন দেওয়া হয়েছিল। সেই কথাটাই তো আমরাও বলছি যে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, অনুপ দাস, সুধাংশু ঠিকই বলছেন,
যে নামগুলো সবই তো বিজেপি, তাদের যে ভার্সানগুলো আমরা টিভিতে ফেক ভিডিও হিসেবে বলার চেষ্টা করছে বিজেপি, যেটা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলতে পারছে না যে ভিডিওটা ফেক, কিন্তু বিজেপি বলছে। কারণ বিজেপি পারে না এমন কোনো কাজ নেই, বিজেপি সব পারে। নাহলে ভাঙা বন্দুক দেখিয়ে যেভাবে অস্ত্র আইন অস্ত্র বলছিল, সেটাও তো আপনারা দেখিয়েছেন কিভাবে একটা ভাঙা বন্দুককে দেখিয়ে যে তৃণমূল। আসল কথা যে টাকা দিয়ে গীতা বরকে আমরা নয়, পিয়ালি দাস গ্রেফতার করেছে। তার একটা সাদা কাগজে নিচে বয়ান লিখে তার মধ্যে সমস্ত ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। সে মহিলা বলছে তাকে গ্রেফতার করতে হয়েছে, অ্যারেস্ট হয়ে গেছে, গ্রেফতার করেছেন। মিথ্যা দিয়ে হবে না। আচ্ছা আমি কি বলবো, ভুল তথ্য দেবেন না, ভুল তথ্য দেবেন না, ভুল তথ্য দেবেন না। অ্যারেস্ট প্রথমত হয় না, অ্যারেস্ট প্রথমত হয়নি। তিনি প্রথমত আত্মসমর্পণ করেছেন এবং তিনি জামিন চাইতে গেছিলেন আদালতে। মিসলিড কেন করছেন, ভুল তথ্য কেন দিচ্ছেন? কোথাও না কোথাও জেল হয়েছে, তার জেল আদালত তো গেছে 7 দিনের জন্য। সেইটা তাহলে হলো কেন? একটা মানুষের যদি কোনো অন্যায় না করে, আপনার বৈপ্লবিক কথাবার্তা যাদবপুরের বাইরে মাঠে এই আমার ব্যক্তিগত কথা এখানে ব্যক্তিগত বিজেপি কি সব কন্ট্রোল করতে চায়? প্লিজ হ্যাঁ সমিতা সব কন্ট্রোল করবে বিজেপি। আচ্ছা এবার বিষয় হচ্ছে সমিতা, আপনাদের দল এবং আপনাদের দলের কানেক্টিং একটা এজেন্সি কোমর বেঁধে নেমেছে সন্দেশখালীর আন্দোলনকে মারবার জন্য। আমায় মার্জনা করবেন, আমি এই কথা শব্দবন্ধ প্রয়োগ করছি, কারণ পুলিশকে সরাসরি ব্যবহার করে আপনি দেখবেন যে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে যারা নির্দিষ্টভাবে অভিযোগ করেছেন। এবং আজকে ধরুন কোর্টে গেছেন লোকে দাঁড়া শেষ করতে, তাতান গায়েনকে মানলো কারা? দেখুন সমিতা এক লাইন বলতে দেব না, দিলীপ মল্লিকের সঙ্গে এক লাইন বলতে কি করে বলবে? তোমরা আইন আপনি এক লাইন বলতে দেব না, আমি সিরিয়াস বলছি আপনাকে। প্লিজ এইভাবে বিবেককে নষ্ট করবেন না, প্লিজ সমিতা শঙ্কু বলেন, তারপর আপনি বলবেন। প্লিজ সঙ্গে যুক্ত পুলিশ নামিয়ে সরাসরি রাতের অন্ধকারে গ্রেপ্তার করা হচ্ছে। আমার বক্তব্য, যদি কারোর বিরুদ্ধে আপনার কমপ্লেন থাকে আপনি নোটিশ ইস্যু করুন, আপনি 41-এ যান। আমরা আগামীকাল আমার কাউন্টার প্রশ্ন থাকবে, আমি বলছি এক সেকেন্ড, আমাদের বক্তব্য ছেড়ে দিয়ে আগে আমাদের বক্তব্য হচ্ছে যে মামলা পুলিশের কাছ থেকে সরাসরি সন্দেশখালীর তদন্তের জন্য সেন্ট্রাল এজেন্সিকে কলকাতা হাইকোর্ট দিয়েছে, আমরা আদালতের দ্বারস্থ হচ্ছি এবং আদালতের কাছে আমরা আবেদন জানাবো পুলিশ প্যারালালি কোনো ইনভেস্টিগেশন করতে পারবে না, যা অভিযোগ আসবে সেন্ট্রাল এজেন্সি। ঠিক আমার স্পেসিফিক প্রশ্ন, আমি এইখানে একবার শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসতে চাইবো যে মূল প্রশ্ন, আদালতের নির্দেশে সন্দেশখালীর এই জমির চরিত্র বদল, জমি দখল থেকে শুরু করে ধর্ষণ নির্যাতনের যাবতীয় অভিযোগে তদন্ত সিবিআই করছে। আমি বলছি এইরকম যখন অভিযোগ সামনে আসছে যে টাকা দিয়ে আসলে অভিযোগ করানো হয়েছে, সিবিআই কেন, আমি বলছি আদালতের নির্দেশ যেখানে রয়েছে কেন ইনভেস্টিগেশনে নামছে না? হাইকোর্টের নির্দেশই ছিল যে সিবিআই সব অভিযোগ, যে কোনো অভিযোগ থেকে তদন্ত সব সিবিআই করবে। এর বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু আফটার ভ্যাকেশন জুলাই মাসের 2য় সপ্তাহে ওটা নেবেন, কিন্তু কোনো ইন্টারিম স্টে দেননি। তাহলে এখনো পর্যন্ত হাইকোর্টের অর্ডার বরাদ্দ আছে, তা যে কোনো অভিযোগ যে কোনো জায়গাতে হাইকোর্টে আসেননি কেন? কেন পুলিশ এরকম করছেন? পুলিশ আলাদাভাবে এখন এই জায়গায় সন্দেশখালীতে করতে পারেন না। আজকে সন্দেশখালীতে যে জায়গাগুলো করেছেন সেগুলো পর্যন্ত আজকে জমি অবস্থান পরিবর্তন, আজকে মহিলাদের ওপর অত্যাচার, মন্ত্রী যাননি ওখানে, ভিডিও আপনি বলছেন তার মানে এই যে অভিযোগ এবং তার প্রেক্ষিতে পুলিশের যে অ্যাকশন, আমি বলছি ভায়োলেশন অফ কোর্ট অর্ডার হচ্ছে। আপনি বলছেন হাইকোর্ট তো অর্ডার দিয়েছেন, হাইকোর্টের অর্ডার ছিল যে কোনো অভিযোগ থেকে শুরু করে তদন্ত প্রত্যেকটা সিবিআই এর হাতে যাবে, সিবিআই করবে। পুলিশ আলাদাভাবে তো তদন্ত করতে পারে না, হাইকোর্টের তো অর্ডার আছে। রাজ্য সরকার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গেছিল, সুপ্রিম কোর্ট তো ইন্টারিম অর্ডার দেয়নি, সুপ্রিম কোর্ট ইন্টারিম অর্ডার দেয়নি। তিনি বলছেন যে মোদি হচ্ছে আমি অভিযোগ করছি হাইকোর্টে যান, আপনি আমি অভিযোগ করছি বেশ বেশ বারে বারে শঙ্কুদেব পণ্ডা মাম্পি অর্থাৎ পিয়ালি দাসের প্রসঙ্গ তুলছে, যে পিয়ালি দাস আজকে আদালতে যাওয়ার পর আত্মসমর্পণ করেন এবং তাকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। আমি এইখানে একবার দেখাতে চাইবো যে মাম্পি দাস ওরফে পিয়ালি দাস তিনি ঠিক কি অভিযোগ করছেন, কি বলছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র, এবং কি বলছেন সুকুমার মাহাতো যিনি সন্দেশখালী বিধানসভার যিনি তৃণমূল বিধায়ক। আমি 3টে বক্তব্য পরপর আপনাদের সামনে রেখে আবার এই আলোচনায় ফিরছি। দেখুন,
আমি আত্মসমর্পণ করিনি। না না, দিদি ভয় পেয়েছে, আন্দোলনকারীদের দিদি ভয় পেয়েছে। আপনি অভিযোগ না হলে তো আত্মসমর্পণ করবেন কেন? অভিযোগ না হলে আত্মসমর্পণ? আমার অভিযোগটা তো আজকেরই কোর্টে আসার পরে জানলাম না। অভিযোগটা কোর্টে আসার পরে, তার আগে আমি জানতাম না যে এই অভিযোগ। তার কোনো প্রমাণ নেই, আমি কোনো হুমকি দেইনি, আমি সৎ পথেই আছি, সত্যের পথেই আছি আমি। না, আমি আমার কোনো ভুয়ো কাগজে অভিযোগ নেই, এমন কোনো প্রমাণ নেই, এমন কোনো প্রমাণ নেই। চক্রান্ত, দিদি আন্দোলনকারীদের ভয় পেয়েছেন, দিদি ভয় পেয়েছেন আন্দোলনকারীদের। হ্যাঁ, অভিযোগ, এটা ভুয়ো অভিযোগ করছে ওরা। হ্যাঁ, আমরা আন্দোলন করেছিলাম, সত্যের সাথে আছি, এখনো সত্যের সাথে আছি বলেই এই অবস্থা। এটা দিদি ভয় পেয়েছেন, ওনার চেয়ার সরে যাওয়ার ভয় পেয়েছেন। আজকে এই সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মুখ পিয়ালি দাস, তাকে আজকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা যখন মানুষের ওপরে অত্যাচার করে না পাচ্ছে, তখন রাজ্যের পুলিশ দিয়ে মিথ্যে কেস দেওয়া হয়েছে এবং সে সেই জামিনের জন্য আজকে কোর্টে যায় এবং কোর্টের বাইরে থেকে আজকে রাজ্যের পুলিশ ওকে অ্যারেস্ট করে। কিন্তু এই মিথ্যে কেসের জন্যে, এইভাবে মিথ্যে কেস দিয়ে এইভাবে আমাদের এই আন্দোলনের মায়েদের অ্যারেস্ট করার জন্য, এই পিয়ালি দাসকে অ্যারেস্ট করার জন্য এই রেখা পাত্র ছেড়ে দেবে না। কেননা আজকে যে মিথ্যে কেস দিয়ে আজকে যে মাম্পি দাসকে ওরফে পিয়ালি দাসকে অ্যারেস্ট করা হলো, এর জন্য রাজ্যের পুলিশকে উত্তর দিতে হবে। কেননা রাজ্যের পুলিশ আজকে দোষী যারা, তাদেরকে অ্যারেস্ট করেনি। আজকে যারা নির্দোষ তাদের নামে, আজকে সন্দেশখালীর মা বোনেরা নির্দোষ, তাদের নামে মিথ্যে কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আজকে শুধু পিয়ালি দাস নয়, এরকম সন্দেশখালীর অনেক মা বোনের নামে এরকম মিথ্যে কেস দেওয়া হয়েছে। তা সেই প্রত্যেকটা মা বোনের হয়ে বলছি, এই রেখা পাত্র দেখে নেবে। এই মা বোনেদেরকে মিথ্যে কেস দিয়ে এই পিয়ালি দাসকে আজকের কোর্টে জামিন হতে গিয়েছিল, তাকে মিথ্যে কেস দিয়ে আজকের অ্যারেস্ট করার জন্য রেখা পাত্র তাদেরকে ছেড়ে দেবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন সবার জন্য সমান। আইনের যে বাতাবরণ তৈরি হয়েছে, দেখুন, আমি আইন নিজের হাতে নেব, আমি সাধু হব, এটা ঠিক না। আইন সবার জন্য প্রযোজ্য, সবার জন্য সমান। আমি চাই আমরা মহামান্য কোর্টকে মান্যতা দিই, কোর্টের সিদ্ধান্ত সেটাই হবে। মূল প্রশ্ন হচ্ছে পার্থদা, সেটা হচ্ছে একেবারে সরাসরি রাজ্যের প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন। আমি বলছি, যদি আমি অভিযোগের মধ্যে সারবত্তা কিছুটা আছে বলে ধরে নিই, তাহলে তো এটা বুঝতে হবে যে আন্দোলন করে যিনি বিরোধী নেত্রী থেকে একেবারে মুখ্যমন্ত্রী হলেন, তিনি আন্দোলনে ভয় পাচ্ছেন। বিজেপির অভিযোগের মধ্যে যদি কোনো সত্যতা থেকে থাকে, দেখুন, এটাই তো ইতিহাস তার অমোঘ নিয়মে চলে। তিনি আন্দোলন করে এসেছিলেন, আজকের দিন আন্দোলনকে ভয় পাচ্ছেন স্বাভাবিকভাবে। কারণ আজকে যে ঘটনাগুলো ঘটছে, এটা তো শুধু আজকের ঘটনা নয়। আমরা যদি পশ্চিমবঙ্গের ইতিহাস দেখি, দেখবেন দুটো শব্দবন্ধ বা দুটো মানে স্টেটমেন্ট আমাদের প্রত্যেক দিন সকালবেলা উঠে আমরা পড়তাম। কি না, প্রথম স্টেটমেন্টটা হচ্ছে যে অভিযোগের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আর তারপরের লাইনটা হচ্ছে তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে। এই দুটো মানে সেন্টেন্স তো আমাদের একবার আমরা গত কয়েক বছর ধরে দেখে আসছি। তো এই যে ধরুন গাঁজা, ওকে একটা গাঁজা কেস দিয়ে দাও, ওকে একটা মার্ডার কেস দিয়ে দাও, ওকে একটা অমুক কেস দিয়ে দাও, এ তো আমরা মানে সরাসরি দেখেছি এবং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃবৃন্দদের মুখে আমরা এগুলো শুনেছি। ফলে আজকে যে ঘটনাগুলো ঘটছে, হ্যাঁ, এর মধ্যে সত্যাসত্য কতখানি আছে না আছে এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। কতখানি কোন ভিডিওটা ঠিক, কোন ভিডিওটা ভুল, এটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। তবে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে, আমরা যেটা আগেও দেখেছি যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যখনই কোথাও কোনো অভিযোগ ওঠে, সেই অভিযোগটাকে খণ্ডন করার জন্যে দল এবং সরকার এবং প্রশাসন মিলেমিশে একাকার হয়ে কিন্তু তারা সেই স্থানে নেমে পড়ে এবং সেই খণ্ডন করার কাজে তারা নিয়োজিত হয় নিজেরা। তার মানে পার্থদা, আপনি বলছেন যেরকম সন্দেশখালী ইস্যু যেভাবে সামনে এসেছিল, শাসক দলের কাছে নিঃসন্দেহে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল, এইবারে সেই অস্বস্তিকে কাটাতে প্রশাসনকে পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। 100 বার প্রশাসনকে ব্যবহার না করলে এটা হবে না তো। কেননা দেখুন, জমির যে চরিত্র বদল, নোনা জমি, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, এই অভিযোগগুলো কি মিথ্যে? আজকে 164 স্টেটমেন্ট দিয়েছেন সেই সমস্ত নারীরা। আজকে কে কি বললেন
সেটার কোনো মূল্য নেই। 164 স্টেটমেন্ট ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া আছে, আইনের কাছে আগে সেইটার গ্রাহ্যতা সবচেয়ে আগে। রাজ্যপালের কেসটা কি হবে? সরকারি ক্যাম্প হয়েছিল, ভিডিও গেছিলেন বাড়ি বাড়ি, সেই জায়গাতে তো ভাবতে হবে আপনাকে, সরকারি ক্যাম্প করেছিল, মিথ্যে ভিডিও গেছে অভিযোগপত্র নেওয়ার জন্য। একের পর এক যে ভাইরাল ভিডিও সামনে আসছে, একেবারে সাজানো হচ্ছে, পুলিশ এবং দুষ্কৃতীদের ব্যবহার করা হচ্ছে, ঠিক কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য রাখবো আপনাদের সামনে। 11 তারিখ বাড়ি বের মজুর তিনি আন্দোলনে ছিলেন। সকাল 8টার সময় তার বাড়ির সামনে একটি স্করপিও গাড়ি এলো। প্রথমে যায় সরবেরিয়ায়, সরবেরিয়ার পরে তার মেয়ের বাড়ি মমিনপুরে নিয়ে যাওয়া হয়। পরে আবার বিকাল 5টার সময় তাকে সরবেরিয়ায় ফিরিয়ে এনে একটা অটোতে চাপিয়ে দেওয়া হয়। তারপরের ঘটনা জানা নেই, কারণ জীবন রক্ষাতে সেও আত্মগোপন করে আছেন। গাড়ির যে চালকের উপস্থিতিতে তার ব্যাগে 20,000 টাকা দেওয়া হয়। অমিত মালবিয়া তিনি একটি টুইট করেন। তিনি টুইট করে ঘটনাটি জানান যে এরকম একজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এই কিডন্যাপিংয়ের কথা তিনি তার টুইটের মাধ্যমে তিনি আজ সকলের সামনে নিয়ে আসেন। ঠিক তার 18 ঘন্টা পরে স্টেটমেন্ট এলো যে তাকে এই ধরনের বিবৃতি দিতে বা তাকে এই ধরনের কেস রেজিস্টার করতে বাধ্য করা হয়েছে। সামগ্রিকভাবে সরকার সমগ্র পুলিশ ফোর্সকে ব্যবহার করে প্রতি রাতে বাইরে থেকে দুষ্কৃতী এনে পুলিশের সহযোগিতায় আন্দোলনকারী মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করছে, তাদের বয়ান উইথড্র করবার কথা বলছে। আবার স্বতঃস্ফূর্ত জনরোষ তৈরি হয়েছে, আবার সেখানে থানা ঘেরাও হয়েছে। মহানন্দী, আপনার মনে থাকবে যে সন্দেশখালীতে মহিলাদের সংঘবদ্ধ বিক্ষোভ এবং প্রতিরোধ যখন সামনে এসেছিল, পুলিশের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ ছিল, তারপরে বেশ কয়েক মাস পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সেই তাদের কাঠগড়ায় বা বিরোধীদের কাঠগড়ায় সেই পুলিশ, মানে অবস্থার কিছু পরিবর্তন হয়নি বলতে হবে। দেখো, একটা কথা বলছি, সবথেকে দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে মহিলাদের এই আন্দোলনকে রাজনীতির উপকরণ করা হচ্ছে। সেটা মণিপুরের ক্ষেত্রেও যেমন সত্যি, সন্দেশখালীর ক্ষেত্রেও সত্যি। এবং একটা কথা দেখো, রবীন্দ্রনাথের এই কথাটা বলতে খুব ইচ্ছে হলো যে শক্তি দম্ভ স্বার্থলোভ মারির মতন দেখিতে দেখিতে আজ ঘিরিছে ভুবন, দেশ হতে দেশান্তরে স্পর্শ বিষ তার, শান্তিময় পল্লী যত করে ছারখার। সত্যি আমাদের যে শান্তিময় পল্লীর কথা আমরা পড়ে এসেছি, সেটা ছারখার হতে বসেছে। এবং একটা কথা হচ্ছে যে নারীর সম্মান একেবারেই এটা ভোটের ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে। এবং প্রত্যেকটা রাজনৈতিক দল মেয়েদের ভোটটাকে যেমন খুব গুরুত্ব দিচ্ছে, তার সঙ্গে নারীর সম্মানটাকেও, আন্দোলনটাকেও ভোটের একটা ইনস্ট্রুমেন্ট করে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। এক একটা গ্রামে একজন মানুষের পরিচয়, সে মানুষ নয়, সে কোন পার্টির সাপোর্টার। শঙ্কু, ওয়ান লাইনার, সময় শেষ। এখন আমি একটাই লাইনার বলতে চাই, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন শাহজাহানকে আমরা গ্রেপ্তার করেছি, ক্রেডিট আমাদের। আর সাধারণ সম্পাদক বললেন যে শাহজাহানের গ্রেপ্তারিটার আগে আমাদের আবার একবার ভাবা দরকার। তৃণমূল স্ট্যান্ড ক্লিয়ার করুক যে তারা কি চায়, তাদের পুলিশ কি চায়। স্বরাষ্ট্রমন্ত্রী সন্দেশখালী ইস্যুকে যেভাবে জাতীয় ইস্যু করে সন্দেশখালীর মা বোনদের বাংলার মা বোনদের চারিদিকে একটা বিষয় নিশ্চিত বলা যেতে পারে, এখনো সন্দেশখালীর ভোট বেশ কিছুটা বাকি রয়েছে। তার আগে সন্দেশখালীর কোথাও স্নোবল এফেক্ট হয়ে যাবে না তো? আমাদের নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত।